একটা প্রশস্ত ঘরের খাটের উপরে উপর হয়ে শুয়ে আছে পৌষী। দরজার পাল্লাটি খোলা, বাইরে বাতাস বইছে। জানালার পাল্লাও খোলা থাকার কারণে জানালার ধারের পর্দাগুলো উড়ছে। এরই মধ্যে ফাহাদ দুবার এসে পৌষীকে দেখে গিয়েছে। মেয়েটার শরীরটা ভালো না, জ্বর এসেছে। আজ কেন যেন মায়া কাজ করছে এই মেয়েটির জন্য। পৌষী ফাহাদের স্ত্রী, কুমিল্লার তালতলা গ্রামের মেয়ে সে। ছোট থেকেই তাকে চেনে ফাহাদ, তার বাবার বন্ধুর মেয়ে সে। খুব ছোটবেলায় মাকে হারায় পৌষী। সৎ মায়ের সংসারে বড় হয়েছে সে। মা বাবার জোরাজোরিতেই তাকে বিয়ে করতে হয়েছে ফাহাদের। পৌষী দেখতে সুন্দরী, সংসারী মেয়ে, তবে ফাহাদের মনের মতো নয়। ফাহাদ শিক্ষিত কোনো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল, যে ফাহাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু পৌষী অষ্টম শ্রেণীতে দুবার ফেল করার পর আর পড়াশোনাই করেনি। তাছাড়াও এমন ঘর কোনো স্বভাবের মেয়ে ফাহাদের পছন্দ নয়। তাই পৌষীর সাথে সহজ হতে পারেনি সে। স্বামী স্ত্রী হবার পরেও দুজনে আলাদা রুমেই থাকে। বিয়ের কিছুদিন আগে লাকসাম শহরে এই বাড়িটি কিনে নেয় ফাহাদ। দ্বিতীয় তলা বিশিষ্ট বেশ বড়সড় বাড়ি এটি। দেখতে ঠিক বাংলো বাড়িগুলোর মতো, চারপাশে গাছগাছালিতে ভর্তি। ফাহাদের পরিবার তালতলাতেই থাকে। কাজের সুবাদে ফাহাদকে এই শহরেই থাকতে হয়। দুজন মানুষের জন্য যদিও এত বড় বাড়ির প্রয়োজন নেই, তবে বাড়িটির চারপাশের পরিবেশ ফাহাদের হৃদয় কেড়েছে। নিজেকে প্রকৃতিপ্রেমী হিসেবেই দাবি করে সে। মানুষের মনে আকুলতা যেমন রয়েছে, তেমনই ব্যাকুলতাও শেষ নেই। মনের অভিব্যক্তি কেউ সহজে প্রকাশ করতে পারে, কেউ পারে না। পৌষীর মনে একটি আকুতি, ফাহাদ যেন তাকে ভালোবাসে। সত্যি বলতে প্রথম থেকে অসুস্থতা ছিল একটি বাহানা। ভেবেছিল অসুস্থতার অজুহাতে খুব সহজে ফাহাদের কাছে যেতে পারবে সে। কিন্তু এই অজুহাতটা এই খারাপ রূপ নেবে ধারণাও ছিল না তার। সত্যি সত্যি শরীরটা খারাপ হয়ে গিয়েছে পৌষীর। রাত গভীর হতে থাকলে ফাহাদও ঘুমে মগ্ন, কিন্তু পৌষীর চোখে ঘুম নেই। আজ মশারির ভেতরে ঘুমাতে তার অস্বস্তি লাগছে। জানালা খুলে থাকার কারণে ঘরের ভেতর পর্যাপ্ত বাতাস থাকলেও তার মনে হতে লাগলো তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মশারি খোলার জন্য উঠে বসলো পৌষী। আচমকা ফাহাদকে দেখে চমকে উঠল সে। ভাঙা গলায় পৌষী বলল, আজ এত রাতেও জেগে আছেন? অফিসের কিছু কাজ বাকি ছিল, সেসবই করছিলাম এতক্ষণ। তোমার রুমের জানালা খোলা, বন্ধ করতেই আসলাম। আমার বাতাস ভালো লাগে, বন্ধ করবেন না দয়া করে। এভাবে বলার কিছু নেই। কিভাবে বললাম? এই যে, দয়া করে এসব বলার কি প্রয়োজন? এমনিতেই বললে পারতে। আপনি যদি কিছু মনে করেন। এই বিষয়ে আর কথা বাড়ালো না ফাহাদ। পৌষীর উদ্দেশ্যে বলল, তুমি উঠতে চাইছো কেন? কিছু লাগবে? আসলে মশারিটা ভালো লাগছিল না, খোলার জন্যই। জানালা খোলা রেখেছো মশা ঢোকার জন্য, উত্তম ব্যবস্থা। এখন আবার মশারিও খুলতে চাইছো? এই অসুস্থ শরীরটা মশাকে খাওয়ানোর খুব বেশি প্রয়োজন? ফাহাদের কথা শুনে হেসে ফেলল পৌষী। অসুস্থ অবস্থায় পৌষীর ফ্যাকাশে মুখচ্ছবির পরিবর্তে হাস্যোজ্জ্বল সুন্দর মুখটা দেখে তারও মুখে হাসি ফুটে উঠল। এই প্রথম পৌষীর হাসি দেখে ফাহাদের মুখেও হাসি ফুটেছে। বিষয়টি অবাক করার মতো নেই, কেননা ফাহাদ সবসময় গম্ভীর মুখেই কথা বলে পৌষীর সাথে। দুজনের মাঝে প্রয়োজন ছাড়া কথাও হয় না। ফাহাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পৌষী। ফাহাদ বলল, মশারি খোলার প্রয়োজন নেই। আর যদি খুলতেই হয়, জানালা বন্ধ করতে হবে। কোনটা করতে চাও? আপনি যেটা বলেন। আমার ইচ্ছে। তবে শুয়ে পড়ো। ফাহাদের কথা শুনে চুপচাপ কম্বল শরীরে মুড়িয়ে শুয়ে পড়ল পৌষী। দুদিন পর পৌষীর শরীরটা বেশ ভালোই এখন, তবে মনটা ভালো নেই। অসুস্থ থাকাকালীন ফাহাদ তার সাথে কথা বললেও বর্তমানে আগের আচরণেই ফিরে গিয়েছে। পৌষীর মনে হচ্ছে ফাহাদের সঙ্গ পেতে অসুস্থ থাকাই যেন ভালো ছিল। নীল রঙের একটা পাঞ্জাবি পরে হাত ঘড়িটা খুঁজছে ফাহাদ। পৌষী তার দিকে হাত ঘড়িটি এগিয়ে দিয়ে বলল, এটা খুঁজছেন? হ্যাঁ। পৌষীর হাত থেকে ঘড়িটি নিতেই সে প্রশ্ন করে বসল, কোথাও কি যাচ্ছেন? এভাবে তৈরি হয়ে নিশ্চয়ই বাসায় বসে থাকবো না। আজ শুক্রবার, অফিস তো নেই। আমি কি অফিসে পাঞ্জাবি পরে যাই?
তবে কোথায় যাচ্ছেন? আমার বন্ধুর জন্মদিন আজ, দাওয়াত করেছে, ওখানেই যাচ্ছি। আমাকে করেননি দাওয়াত? পৌশির মুখে এই প্রশ্নটি শুনে খানিকটা অবাকই হলো ফাহাদ। আজ হলো কি এই মেয়ের? ফাহাদকে নিশ্চুপ দেখে পৌশি বলল, বাসায় ভালো লাগছে না আর, আমাকেও সাথে নিয়ে যাবেন? বিয়ের 4 মাসে এই প্রথম কোনো আবদার করলো পৌশি। মেয়েটার হয়তো সত্যিই ঘরের বাইরে যেতে ইচ্ছে করছে। খানিকক্ষণ ভেবে ফাহাদ বলল, চলো, তবে হ্যাঁ, ওখানে কথা কম বলার চেষ্টা করবে। কেউ যেন জানতে না পারে দুইবার জেএসসি পরীক্ষা দিয়েও ফেল করেছো। ফাহাদের সাথে তার বন্ধুর বাসায় পৌশি আসলেও ঘরের এক কোণে বসে রয়েছে মেয়েটি। মাঝে মাঝে ব্যাগ থেকে ছোট আয়নাটি বের করে নিজেকে দেখছে সে। তাকে কি এতটাই খারাপ লাগছে দেখতে, যে কারণে ফাহাদ তার দ্বারে কাছেও আসছে না। বেশ কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ হইচইয়ের শব্দ কানে বাজল পৌশির। সকলের এমন হইচই করার কারণ কি হতে পারে জানার জন্য সামনের দিকে এগিয়ে গেল সে। ফাহাদের বন্ধু রবিনের জন্মদিন আজ। রবিনের দূর সম্পর্কের চাচা মিয়া শেখ এসেছেন তার বিশেষ অনুরোধে। মিয়া শেখ বর্তমান সময়ে বাংলাদেশের সেরা প্রকাশকের মাঝে একজন। শুধু তাই নয়, তিনি একাধারে কবি ও সাহিত্যিক। জনপ্রিয়তা তার আকাশচুম্বী। রবিন ভাবতে পারেনি তার দাওয়াতে ছুটে আসবেন মিয়া সাহেব। মিয়া শেখ উপস্থিত সকলের সাথে আড্ডায় সামিল হলেন। আড্ডার এক ফাঁকে তিনি বললেন, এখানে এমন কেউ কি আছে যে লেখালেখির সাথে জড়িত আছে? একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেল সকলে। জড়িত নেই, তবে হতে চাই। লেখালেখি করতে ভালোবাসি ভীষণ। অন্য কেউ অবাক না হলেও মেয়েটির দিকে তাকিয়ে ফাহাদ বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। কেননা মেয়েটি আর কেউ নয়, পৌশি। পৌশি এখানে এসেছিল মাথায় ঘোমটা দিয়ে। এখন তার মাথায় ঘোমটা নেই, কোমর সমান চুলগুলো খোলা। এভাবে সে পৌশিকে কখনো দেখেনি। আর কি যেন বলল সে, লেখালেখি করতে ভালোবাসে। এটা কি করে সম্ভব? একটি বাংলা লাইন লিখতে যে মেয়ে 4-5টা বানান ভুল করে, সে কি করে লেখালেখি করবে? মিয়া শেখ বললেন, তাই নাকি? তা কি লিখতে পছন্দ করো তুমি? কবিতা, গল্প, উপন্যাস সবই লিখতে ভালো লাগে। নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাতে পারবে কি? নিশ্চয়ই। পৌশি কোন লেখকের কবিতাকে নিজের কবিতা বলে চালাতে চাইছে বুঝতে পারছে না ফাহাদ। আরও বুঝে উঠতে পারছে না পৌশির এমন ব্যবহারের কারণ। পৌশি বলতে শুরু করলো, ওই দূর আকাশে রোদের ভেলা যাচ্ছে ভেসে, সাথে নিয়ে কত আলো। আমারও ইচ্ছে জাগে এক মুঠো রোদ নিয়ে সরিয়ে দিতে আধার কালো। জানি না পারবো কিনা, সূর্য তা দেবে কিনা, তবুও পথ চেয়ে থাকবো এক মুঠো রোদ নিতে। সূর্যের কাছ থেকে আঁচল ধরে রাখবো। পৌশির আবৃত্তি শুনে হাততালি দিল সকলে। মিয়া শেখও তার প্রশংসা করলেন। তাদের সকলের সাথে আড্ডায় মেতে উঠল পৌশিও। মিয়া শেখের সাথে তার ভালোই জমল। সাহিত্য বিষয়ে কথা বলল তারা। পৌশির দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরেই ফাহাদ। পৌশি আর সাহিত্য, কিছুতেই হিসেব মেলাতে পারছে না ফাহাদ। পৌশিকে সে অনেক আগে থেকেই চেনে। পৌশির এই রূপ সম্পর্কে অজানা তার। কিভাবে সম্ভব এসব? রবিনের বাড়ি থেকে ফাহাদ ও পৌশি নিজেদের বাড়িতে এসেছে বেশ কিছুক্ষণ হলো। কেউ কারো সাথে কথা বলেনি এখনো। ফাহাদ ড্রয়িং রুমে বসে চিন্তায় মগ্ন। এমন সময়ে পৌশি এসে বলল, চা খাবেন? মন্দ হয় না। রান্নাঘরে এসে পৌশি চা বানাতে শুরু করলো, সাথে গুনগুনিয়ে গান গাইতে লাগলো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে ফাহাদ বলল, তুমি দেখছি গানও গাইতে পারো। ফাহাদের কথার পিঠে কোনো কথা না বলে মনোযোগ সহকারে পৌশি চা বানাতে থাকলো। ফাহাদ প্রশ্ন ছুড়ল,
পৌষ মাসে জন্ম বলে তোমার নাম পৌষী রাখা হয়। তোমার মা খুব শখ করেই নামটি রাখেন, তাই না? সে কথার জবাব না দিয়ে পৌষী উল্টো প্রশ্ন করল। আপনার কি ফাল্গুন মাসে জন্ম? আমার নাম ফাল্গুন নয়। ফটো আছে? কথাটি বলে হাসল পৌষী। সেই কথাটি আর আর আগালো না ফাহাদ। গলার স্বর খানিকটা গম্ভীর করেই বলল, ছোটবেলায় তোমার মা মারা যায়। তোমার দেখাশোনার জন্য তোমার খালাকে বিয়ে করেন তোমার বাবা। কিন্তু বিয়ের পরে তোমার খালার আচরণ পাল্টে যায়। তোমার প্রতি অবিচার শুরু করেন তিনি। তার বাচ্চা হবার পরে আরও অবহেলা শুরু হয় তোমার প্রতি। তোমার পড়াশোনার প্রতি কোনো খেয়ালই নেওয়া হতো না বাসায়, যে কারণে সবসময় রেজাল্ট খারাপ হতো তোমার। জেএসসি পরীক্ষা দুবার দিয়েও ফেল করেছো। এরপর আর পড়াশোনা করা হয়নি তোমার। তবে ঘরের কাজে বেশ পারদর্শী তুমি। ফাহাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে পৌষী। ফাহাদ বলল, এসব কেন বলছি ভাবছো? আমি তোমার সম্পর্কে সবই জানি, এটা বোঝালাম। তাচ্ছিল্যের হাসি দিয়ে পৌষী বলল, সবই জানেন? জানি, এটাই জানতাম, কিন্তু এখন মনে হচ্ছে জানি না। আজ রবিনের বাসায় যে আমি তোমার নতুন রূপ দেখলাম, তুমি আর সাহিত্য, হিসাবটা যেন কিছুতেই মেলাতে পারছি না আমি। পৌষীর চা বানানো হয়ে গিয়েছে। মগে চা ঢালতে ঢালতে সে বলল, কাজী নজরুল ইসলামের জীবনী জানেন না আপনি? তিনিও কিন্তু উচ্চশিক্ষিত নন। আমি জানি, সাহিত্য বিষয়ে জ্ঞান থাকতে হলে উচ্চশিক্ষিত হতে হয় না। আধ্যাত্মিক কিছু বিষয়ও মানুষের মাঝে বিদ্যমান থাকে। কিন্তু এই পৌষীকে আমি চিনি না। মনে হচ্ছে ফাহাদের কাছে এগিয়ে এসে তার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে পৌষী বলল, এত বেশি ভাববেন না, মাথায় চাপ পড়বে। মিয়া শেখ ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো নিচে বাগান গাছগুলোতে আজ পানি দেওয়া হয়নি। পানি দেওয়া প্রয়োজন। ভাবনা মতোই উড়তেই যাচ্ছিলেন। এমন সময় মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের শব্দ কানে ভেসে আসলো তার। এ কণ্ঠ তার চেনা, সুরটাও মুখস্থ। এই সুরের মাঝে দোল আছে, সে দোলে দোল খাওয়ার আকুতিও আছে। এই সুর তারই রুম থেকে ভেসে আসছে। তার স্ত্রী আমেনা বেগম মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করছেন। আর উঠলেন না মিয়া সাহেব। কিছুক্ষণ তিনি তিলাওয়াত শুনতে চান, ভালোই লাগছে তার। ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ ধরেই টিভি দেখছে পৌষী। চ্যানেল আইতে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান চলছে। অতিথি হয়ে এসেছেন উষ্ণ মাহমুদ, যিনি তরুণ জনপ্রিয় কবিদের মাঝে একজন। উষ্ণ মাহমুদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পৌষী। এমন সময় ফাহাদ এসে বলল, পৌষী, আমার খিদে পেয়েছে। পৌষী কোনো জবাব দিল না। ফাহাদ আবারও বলল, পৌষী, খিদে পেয়েছে, ডিনার করব। এবারও পৌষী জবাব দিল না। কেন? ফিরেও তাকালো না ফাহাদের দিকে। ফাহাদ কিছুটা রেগে গিয়ে এক প্রকার চেঁচিয়ে বলল, কি ব্যাপারটা কি? কতক্ষণ ধরে বলছি খিদে পেয়েছে আমার। ফাহাদের কথায় পৌষীর উত্তেজিত হবার কথা হলেও হলো না। সে শান্ত গলায় বলল, আমি টিভি দেখছি, এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত উঠব না আমি। অপেক্ষা করতে না পারলে খেয়ে নিন নিজে, সব রান্না করা আছে। কথাগুলো পৌষী টিভির দিকে তাকিয়ে বলল। পৌষীর এমন ব্যবহারে ফাহাদের প্রচণ্ড রাগ লাগতে শুরু করলো। কোনো মতে নিজেকে সামলিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। আজ না খেয়েই ঘুমোতে হবে। খাবারের ইচ্ছে যেন মরে গিয়েছে। ফাহাদকে চলে যেতে দেখেও তাকে ডাকলো না পৌষী। বিড়বিড়িয়ে বলল সে, আমি এখন উষ্ণকে দেখতে চাই। সকালে ঘুম ভাঙতেই ফাহাদের চোখ কপালে উঠে গেল। সকাল 8টা বাজতে চলেছে, আর সে কিনা এখনও বিছানায়। প্রতিদিন এই সময়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাকে। নিজেদের তো অফিস তো নয়, যখন ইচ্ছে যেতে পারবে। তবে আজ পৌষী তাকে ডাকলো না কেন? প্রতিদিন তো সেই ফাহাদকে ঘুম থেকে ডেকে নাস্তা নিয়ে হাজির হয়। তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল ফাহাদ। পৌষীর রুমে এসে দেখল সে এখনো ঘুমে মগ্ন। পৌষীর মাথার কাছেই একটি ডায়েরি ও কলম। ফাহাদ ডায়েরিটি হাতে নিতেই একটি কবিতা দেখতে পেল। যখন একটি মেয়ে তার সব প্রিয়জনদের ছেড়ে পরের ঘরে গমন করে, তখন সে নারীর পুরো কল্পনাকেই ঘিরে থাকে তার স্বামীর বাস করে।
সে নারীর কপালে যদি স্বামীর এক ফোঁটাও ভালোবাসা না জুটে, তার চেয়ে অভাগিনী পৃথিবীতে কেউ নেই বটে। অভাগিনী মোর কপালখানা, পায়নি স্বামীর হৃদয়খানা, বলনি কবু হাসি মুখে, অনেক ভালোবাসি তোকে, আঁচল ভরা আশা একটাই, বাসবে ভালো ভীষণ করে, তুমি আমার লক্ষ্মী কোণে, বলবে কানে গুনগুনিয়ে। দেরি হওয়া আর নাস্তা না পাওয়ার কারণে মাথাটি খারাপ লাগলেও পৌষির লেখা কবিতাটি পড়ে মনটা ঘেমে গেল ফাহাদের। বিয়ের পরে যে কোনো মেয়েই স্বামীর ভালোবাসার কামনা করে। সেই জায়গায় পৌষি বিয়ের পর থেকে ফাহাদের কাছে কিছু পায়নি। হ্যাঁ, ফাহাদ তার সাথে খারাপ আচরণ করে না, কিন্তু ভালো করে দুটো কথাও কখনো বলে না। কিন্তু সেও কি করবে? পৌষের জন্য তার মনে তেমন কোনো অনুভূতি কাজ করে না, বরং রাগই হয় মাঝে মাঝে। সে না থাকলে নিশ্চয়ই মনের মতো কোনো মেয়েকে বিয়ে করতে পারত সে। সেক্ষেত্রে পৌষিকে অভাগী বলা যায়। সুখ যেন ধরাই দিচ্ছে না তাকে। বেশি না ভেবে পৌষের উদ্দেশ্যে ফাহাদ বলল, আমি অফিসে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিও। পৌষি শুনেছে কিনা সে জানে না। বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সামনের দিকে চায়ের কাপটা এগিয়ে দিতেই মিয়া শেখ বললেন, বড় আশা ছিল ছেলেটাও সাহিত্যকের দিকে মনোযোগ দিবে, কিন্তু সে ব্যবসার পথেই। তাকে থামিয়ে আমেনা বেগম বললেন, এই এক বিষয়ে বারবার কথা না বললে হয় না তোমার? সবার মাঝে সব গুণ বিদ্যমান থাকে না। ঠিক বলেছ। তবে কাল এক মেয়ের সাথে দেখা হয়েছে রবিনের বাসায়, নাম পৌষী। ভারী মিষ্টি নাম। দেখতেও মিষ্টি, অল্প বয়সী মেয়ে। তার সাথে কথা বলে বুঝলাম ট্যালেন্ট আছে মেয়েটির মাঝে। রবিনের কি হয়? কোনো বান্ধবী হতে পারে। আসলে আমরা সাহিত্য নিয়ে কথা বলতে বলতে পরিচয় হলো, জানা হলো না। তবে সুযোগ পেলে মেয়েটির অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তুমি কি তাকে সাহায্য করতে চাইছো? সেরকম কিছু ভাবলাম, কেননা সে জড়িত হয়ে চাই বলছিল লেখালেখির জগতে। তোমার মাধ্যমে যদি সে সবার মাঝে পরিচিত লাভ করে ক্রেডিটটা তুমি পাবে। তবে মৃদু হেসে মিয়া শেখ বললেন, আমি কোনো ক্রেডিটের জন্য কাজ করি না, আমি না। কিসের জন্য? তুমি আমাকে এতদিনও চেনোনি। স্বামীর প্রশ্নের জবাব না দিয়ে হাসলেন আমিনা বেগম। মিয়া শেখের মনটা প্রচণ্ড ভালো। কাউকে সাহায্য করতে পারলেই খুশি হন তিনি। নিঃস্বার্থ একজন মানুষ তিনি। এসব বিষয়ে অজানা নয় আমিনা বেগমের। মাঝে মধ্যে গর্ব হয় তার, এমন একজন মানুষের স্ত্রী হতে পেরে। অফিসে বসে আছে ফাহাদ। কাল থেকে পৌষির ব্যাপার স্যাপার বুঝে উঠতে পারছেন না সে। কারণ কাল না হয় অন্য কারো কবিতাকে নিজের বলে চালিয়েছিল। তার ধারণা ছিল এমনটাই। তবে সাহিত্য নিয়ে কথা বলা, ব্যবহার পরিবর্তন হওয়া, এসব কী করে সম্ভব? ভাবতে ভাবতেই আজ সকালের পৌষির লেখা কবিতাটির কথা মনে পড়ল ফাহাদের। পৌষির হাতের লেখা স্কুলের বাচ্চাদের মতো, তবে ডায়েরিতে এত সুন্দরভাবে কিভাবে লিখল সে? এই বিষয়ে আগে মাথায় আসেনি ফাহাদের। সে কি ভুল দেখেছে? মোটেও না। স্পষ্ট মনে আছে ফাহাদের, সুন্দর হাতের লেখার একটি কবিতা ছিল ডায়েরিটায়। পৌষির হাতের লেখা এত ভালো কি করে হলো? সারাদিনের ক্লান্তি ভরা ক্লান্ত শরীর নিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে ফাহাদ। আজ তার কলিং বেল চাপতে হলো না, দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করেই ডাইনিং টেবিলে দেখা পেল পৌষির। ভাত খাচ্ছে সে। সবেমাত্র রাত 9টা বাজতে চলল। পৌষি এত তাড়াতাড়ি ভাত খায় না। ফাহাদকে ছাড়া তো একদমই না। ফাহাদ যত রাত করেই বাসায় ফিরুক না কেন, পৌষি না খেয়ে তার জন্য অপেক্ষা করত। তবে আজ কি হলো? ফাহাদকে দেখে কোনো কথাও বলছে না পৌষি। ফাহাদ হালকা কেশে তার উপস্থিতি জানান দিতে চাইল, কিন্তু পৌষির কোনো প্রতিক্রিয়া নেই। সে খেয়েই চলেছে। অবশেষে ফাহাদ বলেই ফেলল, আজ কি তোমার খিদে বেশি পেয়েছে? মুখে থাকা খাবার শেষ করে পৌষি জবাব দিল, না, টিভিতে একটা প্রোগ্রাম আছে, ওটা দেখার জন্যই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি।
টিভির প্রতি এত আসক্তি পৌশিকে কখনো হতে দেখেনি। সময় কাটানোর জন্য তাকে কাঁথা সেলাই সহ নানান রকমের হাতের কাজ করতে দেখেছে। ফাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে পৌশি বলল, খাবার সব গরম আছে, খেতে চাইলে ফ্রেশ হয়ে আসুন। রুমের মাঝে পায়চারি করছেন মিয়া শেখ। আমেনা বেগম বললেন, পৌশিকে নিয়ে চিন্তা করছো তাই না? দাঁড়িয়ে পড়লেন মিয়া শেখ। উল্টো প্রশ্ন করলেন, কি করে বুঝলে? আমি না বুঝলে কে বুঝবে? একটা কাজ করলেই পারো। কি? রবিনকে ফোন দিয়ে পৌশির ফোন নাম্বার নিতে পারো। খারাপ বলনি। কথা মতো রবিনকে ফোন দিলেন মিয়া শেখ। রবিনের কাছ থেকে জানলেন পৌশি বিবাহিতা। পৌশির ফোন নাম্বার না পেলেও তার স্বামীরটা পেলেন মিয়া শেখ। তবে এই সময়ে ফোন করাটা অনুচিত মনে হলো তার কাছে। কাল সকালেই না হয় করা যাবে ভেবে শুয়ে পড়লেন তিনি। টিভির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে পৌশি। ফাহাদ এসে তার পাশে বসেছে বেশ কিছুক্ষণ হলো। পৌশির সেদিকে খেয়ালই নেই। গতকালের উষ্ণ মাহমুদের সাক্ষাৎকারের অনুষ্ঠান পুনরায় দেখানো হচ্ছে টিভিতে। সেই অনুষ্ঠানটি দেখছেন আবার পৌশি। একই অনুষ্ঠান আবার দেখার কারণ কি বোঝার চেষ্টা করছে ফাহাদ। পৌশির উদ্দেশ্যে সে বলল, এটা তো কালও দেখেছিলে। রিমোটটা আমায় দাও, 10টার সংবাদ দেখব। গলার স্বর খানিকটা গম্ভীর করেই পৌশি বলল, উষ্ণকে দেখার সময় আমাকে কোনোভাবে বিরক্ত করবেন না প্লিজ। পৌশির কথায় যেন ধাক্কা খেল ফাহাদ। কি বলল সে? আর কিভাবে কথাটা বলল? এমন করে গম্ভীর স্বরে পৌশিকে কখনো কথা বলতে শোনেনি সে। টিভি দেখার এক পর্যায়ে বিজ্ঞাপন শুরু হলে টেবিলের উপর রাখা ডায়েরি ও কলম নিয়ে লেখা শুরু করলো পৌশি। জানি হারিয়েছো তুমি ভিড়ের আড়ালে, তাও প্রতি রাতে চলে তোমাকে খোঁজার ব্যর্থ প্রচেষ্টা। নোনা পড়া চোখের ভাঁজে জানি হারিয়েছি আমি আবারও তোমার স্মৃতির মাঝে, তাও খুঁজতে চাই না আজ নিজেকে। হারিয়ে যাওয়ার এই খেলায় জিতেছো তুমি, হেরেছি আমি। খুশি তো? তাও আজ হারাতে যে মন চায় সেই তোমাতেই। আর চোখে পৌশির লেখা দেখতে থাকলো ফাহাদ। কোনো কিছু না ভেবেই এক নাগারে কবিতাটি লিখে ফেলল পৌশি। তাতে ফাহাদ অবাক হলো না, হলো পৌশির হাতের লেখা দেখে। এত সুন্দর হাতের লেখা তার। তবে আগে অমন বাজেভাবে লিখতো কেন সে? বিজ্ঞাপন শেষে পৌশি আবার টিভির দিকে মনোযোগ দিল। ফাহাদ খেয়াল করলো পৌশির চোখ জোড়া ছলছল করছে। ফাহাদ বলল, মন মরা লাগছে কেন তোমাকে? উষ্ণ আর কিছু না বলে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো পৌশি। ফাহাদ বললে, আমি বলেছিলাম উষ্ণকে দেখার সময় কোনো ধরনের ডিস্টার্ব আমি চাই না। এমন করে বলছো যেন উষ্ণ তোমার প্রেমিক ছিল। কিছু বলছে না পৌশি। নীরবতা সম্মতির লক্ষণ এমনটাই জানে ফাহাদ। তবে কথাটি সত্য? পরক্ষণে মাথাটা ঝেড়ে নিল ফাহাদ। এটা কি করে সম্ভব? পৌশির মতো একজন সাধারণ মেয়ের সাথে উষ্ণ মাহমুদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বরং উষ্ণ মাহমুদের ভক্ত হতে পারে সে। তুমি কি ফোন করতে যাচ্ছ? রাত বেশি হয়নি, করতে পারো। আমেনা বেগমের কথা শুনে মুচকি হাসলেন মিয়া শেখ। এই মহিলাটি কিভাবে তার মনের কথা জেনে যায়? বেশি ভালোবাসে বলে? স্ত্রীর কথায় সম্মতি জানিয়ে ডায়াল করলেন তিনি ফাহাদের নাম্বারে। রিং বেজে উঠলে ফাহাদ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখল অপরিচিত নাম্বার। একটু দূরে এসে রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মিয়া শেখ বলছিলাম, রবিনের চাচা। কালই দেখা হয়েছে আমাদের। জি চিনেছি, আপনাকে না চেনার কারণ নেই। চেনারও কোনো বিশেষ কারণ নেই। হাসালেন। অবশ্যই আছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষই চেনে আপনাকে। তবে এই অদমকে ফোন দিলেন হঠাৎ? অধমের স্ত্রীর সাথে কথা বলার জন্য। মিয়া শেখের কথায় নিশ্চুপ হয়ে গেল ফাহাদ। তিনি হেসে বললেন, আমি মজা করলাম। আমি পৌষের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আসলে কাল ওর সাথে কথা বলে ভালো লাগলো। পৌষি ঘুমিয়ে পড়ছে। ও আচ্ছা, তাহলে তোমার সাথেই বলি। জি। পৌষকে নিয়ে আমার বাসায় আসো কাল। আমার মিসেস ভালো চা বানাতে পারে। কাল না, আমার অফিস আছে, আমি জানাবো আপনাকে। ঠিক আছে,
আমি মেসেজে আমার বাসার ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, এসো কিন্তু অবশ্যই। ইনশাল্লাহ। পৌশির দিকে চোখ পড়তেই ফাহাদ দেখল তার মনোযোগ এখনও টিভিতেই। এই অনুষ্ঠান শেষ না হওয়া অবধি তাকে বিরক্ত করতে নিষেধ করেছে সে, তাই পৌশিকে ডাকলো না ফাহাদ। তবে মিয়া শেখ কেন পৌশির প্রতি এত আগ্রহ দেখাচ্ছেন? পৌশিকে কিছু বলতে চেয়েও বলল না ফাহাদ। নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। ঘড়িতে সময় 1টা। পৌশির চোখে ঘুম নেই। বিছানার ঠিক মাঝখানে বসে সে পেন্সিল দিয়ে ডায়েরির পাতায় ছবি আঁকছে। হঠাৎ ঘুম ভাঙল ফাহাদের। পানি খেতে উঠে দেখল জগে পানি নেই। ডাইনিং রুমে আসতেই পৌশির রুমের দিকে চোখ পড়ল তার। রুমের আলো জ্বালানো। এত রাতে পৌশি করছেটা কি? ফাহাদ ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। ফাহাদ ভেতরে এসে দেখল পৌশির ছবি আঁকছে। আর একটু খেয়াল করতেই বুঝল ছবিটি উষ্ণ মাহমুদের। ভুরু জোড়া কুঁচকে ফাহাদ প্রশ্ন করল, এত রাতে পরপুরুষের ছবি আঁকার কোনো মানে হয়? এত রাতে ফাহাদকে নিজের রুমে দেখে অবাক হলো না পৌশি। খুব স্বাভাবিকভাবেই বলল, জেলাস? মোটেও না। ঘুম নষ্ট করে এটা করার কারণ কি বুঝলাম না। পৌশি ফাহাদের দেখে ছবিটি দেখিয়ে বলল, আমি ভালো আঁকতে পারি তাই না? তাই তো আপনি বুঝলেন এটা উষ্ণ। তুমি আঁকতেও জানো? এটা আজ দেখলাম। আপনি চাইলে আপনারও একটা ছবি এঁকে দিতে পারি আমি। কোনো দরকার নেই, ঘুমিয়ে পড়ো। অসুখ সেরেছে 2 দিনও যায়নি। এত ভাবেন আপনি আমাকে নিয়ে? আমার উপরই তো ঝামেলা যায়। সেটা হলে আর ভাবার দরকার নেই, আপনি যেতে পারেন। ফাহাদ নড়ল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, উষ্ণকে ভালো লাগে? বড় ভক্ত বলতে পারেন। কথাটি শুনে ফাহাদ পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। তার পথের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে পৌশি বলল, সরি ফাদার, সময় আসেনি সবটা জানার। বিকেলে নিজের বাগানে হাঁটাহাঁটি করা মিয়া শেখের অভ্যেস। আজও এর ব্যতিক্রম হলো না। বাগানে পাইচারি করছেন তিনি। হঠাৎ একটি মেয়েলি কণ্ঠের স্বর তার কানে এলো, আমারও খুব ইচ্ছে এমন ফুলের বাগান করার, করব বলে করা হয়ে ওঠেনি। পেছনে ফিরে পৌশিকে দেখে বেশ অবাকই হলেন মিয়া শেখ। মৃদু হেসে বললেন, পৌশি, কী অবস্থা তোমার? ভালোই, আপনার? আমিও ভালো আছি। তুমি হঠাৎ? নিমন্ত্রণ আপনিই করেছিলেন। তা করেছি, কিন্তু এভাবে হুট করে আশা করিনি। তবে চলে যাই। আমি ওভাবে বিষয়টা বুঝাইনি। আমি চেয়েছি তুমি আসো, তাই তো ফোন দিয়েছিলাম। তবে এখন হঠাৎই দেখলাম। সুযোগ পেয়েছি চলে এসেছি। বেশ ভালো করেছো। তোমার স্বামী কোথায়? সে অফিসে। ও আচ্ছা। এরই মাঝে বাগানে এসে উপস্থিত হলেন আমিনা বেগম। পৌশি তার পাশে এসে সালাম জানিয়ে জড়িয়ে ধরলেন তাকে। পৌশির সাথে কিছুক্ষণ কথা বললেন তিনি। বেশ ভালোই লাগলো পৌশিকে। কথার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কথা বলো, আমি চার ব্যবস্থা করছি। আন্টি কোনো প্রয়োজন নেই এসবের। তোমার না থাকলেও আমার আছে। প্রথমবার আমার বাড়িতে এসেছো তুমি। আমিনা বেগম ভেতরের দিকে এগিয়ে গেলে মিয়া শেখ বললেন, জানতে চাচ্ছ না কেন তোমাকে আসতে বলেছি? আমাকে নিশ্চয়ই ভালো লেগেছে আপনার। কথাটি বলেই হেসে ফেলল পৌশি। মিয়া শেখও হালকা হেসে বললেন, তা তো লেগেছেই বটে। ভারী মিষ্টি মেয়ে তুমি। তবে তোমাকে আমি ডেকেছি একটি বিশেষ কারণে। সে যে কারণেই হোক না কেন, আপনি আমার প্রিয় ব্যক্তিদের মাঝে একজন। পরিচিত হবার সুযোগ পেয়েছি, এটাই অনেক। তোমাকেও মানুষের কাছে প্রিয় বানাতে চাই আমি। বুঝলাম না। তোমার সাথে কাজ করতে চাই। আমি চাই তোমার কবিতার বই বের হোক, মানুষ তোমাকে চিনুক, তুমিও মানুষের কাছে প্রিয় হয়ে ওঠো। মিয়া শেখের মুখের কথাটি শুনে স্তব্ধ হয়ে গেল পৌশি। চল করে উঠল তার দু চোখ। মিয়া শেখ বললেন, তোমার মতামত জানতে চাই। পৌশি কিছু বলার আগেই আমিনা বেগম এসে বললেন, ভেতরে এসো তোমরা, চা হয়েছে। অফিসের কাজে ব্যস্ত ছিল ফাহাদ। এমন সময় রবিন আসলো। দুজনে একই অফিসে কাজ করে। রবিনকে দেখে ফাহাদ বলে উঠল, কি রে? চেয়ারের উপর বসতে বসতে রবিন বলল, কাল মিয়াজ চাচা পৌশিভাবে ফোন নাম্বার চেয়েছিলেন। ওনার নাম্বার নেই আমার কাছে, তোরটা দিয়েছিলাম। ফোন করেছিল? হ্যাঁ, কি বলেছে? বাসায় যেতে বলেছে।
কি বলিস? আমারই বললো না কখনো। কেসটা কি? আমি মনে হয় পারছি। কি? সেদিন ভাবি কবিতা শোনাইল চাচারে। নিশ্চয়ই ভাবির কবিতা চাচা মনে ধরেছে। তাকে কোনো ভালো অফার দিতে পারে। যেমন? বই বের করার। পৌশিয়ার বই? কেন রে? ভাবি তো ভালোই কবিতা বলেছিল সেদিন। তার নিজের লেখা ছিল সেটি। এসব বাদ দে, তুই বুঝবি না। আমি আগেও খেয়াল করেছি ফাহাদ, তুই সব সময় ভাবিকে ছোট করে দেখিস। এটা ঠিক না। মাশাআল্লাহ, ভাবি কত সুন্দরী। তার রান্না খেয়েছি, অনেক ভালো রান্না। ব্যবহার, আদব কায়দা সবই ভালো। এখন দেখছি সাহিত্যের দিকেও আগ্রহ আছে। তবে সমস্যা কি? ফাহাদকে নিশ্চুপ দেখে রবিন বলল, আমি জানি না তোদের মাঝে কি চলছে, তবে ফাহাদ তোর এইসব আচরণ আমার ভালো লাগছে না। ভাবির প্রায়োরিটি দে, উনি তোর স্ত্রী। আমিনা বেগমের সাথে তার বাড়ি ঘুরে দেখছে পৌশি। আমিনা বেগম বললেন, আমি এত কিছু জিজ্ঞাসা করলাম তোমাকে, তুমি তো কিচ্ছু করো। আপনার ছেলে মেয়ে কেউ থাকে না এই বাসায়? আমাদের একটাই ছেলে, সে এখানে থাকে না, ব্যবসার কাজের জন্য ঢাকায় থাকতে হয়। আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে। একা থাকে ওখানে? কাজের লোক রাখা আছে, আমিও যাই। আমি 6 মাস এখানে থাকলে 6 মাস ওখানে থাকি। আমার কাছে স্বামী সন্তান দুজনেই প্রিয়। সবাই একসাথে থাকতেই পারেন ঢাকায়, যেহেতু বাড়িও আছে। আমি চেয়েছি, কিন্তু তোমার আঙ্কেল এইখান থেকে যেতে চান না। তিনি বলেন এটাই তার শান্তি নিবাস। তার পিতার ছোঁয়া আছে এই বাড়িতে। বাড়ির নাম দেখেছি আমি, আসলেই সুন্দর নাম, শান্তি নিবাস। আজ সন্ধ্যে 7টায় অফিস থেকে বাসায় ফিরে এসেছে ফাহাদ, কিন্তু দরজায় তালা লাগানো দেখে চমকে গেল সে। পৌশি এই সময় কোথায় গেল, তাকে জানালো না ফোন করে। পকেটে হাত দিয়ে ফোন বের করতেই পৌশির কণ্ঠ শুনতে পেল ফাহাদ। আজ এত তাড়াতাড়ি চলে এসেছেন? পৌশির কথার উত্তর না দিয়ে ফাহাদ বলল, কোথায় গিয়েছিলে তুমি? চাবি দিয়ে তালা খুলতে খুলতে জবাব দিল সে। একটু কাজ ছিল। ভেতরে প্রবেশ করতেই খুব জোরে শব্দ করে দরজাটা বন্ধ করলো ফাহাদ। পৌশি তার দিকে তাকাতেই সে বলল, তোমাকে এই সময় বাসা থেকে কে বের হতে বলেছে? কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করে বলতে। আপনার আগের সিম বদলিয়েছেন, এটা অবশ্য সবাইকে দিয়েছিলেন, আমাকে ছাড়া। পৌশির কথা শুনে থেমে গেল ফাহাদ। আসলেই তো নতুন সিমের নাম্বারটা পৌশি জানে না। নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে পৌশি বলল, নতুন নাম্বারটা তুলে দিন আপনার। আমিনা বেগমকে চিন্তিত দেখে মিয়া শেখ বললেন, আমার বিবিকে চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে? পৌশিকে দেখে আজ একজনের কথা মনে পড়ে গেল। আমি জানি কার কথা বলছো তুমি। তুমি মানুষটা অনেক ভালো, এই সুযোগে তোমার। আমার সবটা মাথায় আসছে আমি না, তবে পৌঁছনে অন্যরকম একটা অস্বীকার করা যাবে না। সবাই তো এক নয়। এটা ঠিক। চিন্তা করো না। দেখি তোমার ছেলেকে ভিডিও কল দাও, তার সাথে কথা বলো, ভালো লাগবে। মিয়া শেখের কথা মতো ছেলেকে ফোন করে কথা বলতে থাকেন আমিনা বেগম। মিয়া শেখ জানেন আমিনা বেগমের দুশ্চিন্তা কিভাবে দূর করা যায়। অনেকক্ষণ যাবৎ উষ্ণের ফেবুয়ের প্রোফাইল দেখে চলেছে পৌশি। উষ্ণর ছবিতে মেয়েদের নানান রকম কমেন্ট দেখে হেসে চলেছে সে। ফাহাদ এসে বলল, পৌশি আমার। ফাহাদকে থামিয়ে সে বলল, বিরক্ত করবেন না। কেন? এখন তো তুমি উষ্ণকে দেখছো না। উষ্ণের ছবিতে মেয়েদের কমেন্ট দেখছি, কত মেয়ে ওর জন্য পাগল, কিন্তু ও কাউকে পাত্তাই দেয় না। কথাটি বলে আবারও হাসলো পৌশি। ফাহাদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এমন ভাব নিয়ে বলছো যেন তোমাকে খুব পাত্তা দেয়। চাইনি তাই দেয় না, চাইলে নিশ্চয়ই দিত। তোমার আইডির নাম দেখলে ইগনোর করবে, কি যেন ডানা কাটা পড়ি। কথাটি বলেই হাসতে থাকলো ফাহাদ। পৌশি বলল, আমার গ্রামের এক বড় ভাই খুলে দিয়েছিল এই নামে, আমাকে দেখতে তার পরীর মতো লাগে তাই। এসব আগেও বলেছো, কিন্তু এসব তো আর উষ্ণ জানে না। এমন নামের রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করবে না। আমি রিকোয়েস্ট দিলেই অ্যাকসেপ্ট করবে? তাই নাকি? দেখাও তো। তাই দেখাচ্ছি। উষ্ণের আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে দিল পৌশি। ফাহাদ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অ্যাকসেপ্ট করলে বইল।
পৌষি জানে কি করলে উষ্ণ তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। ডায়েরিতে নিজের সুন্দর হাতের লেখা দিয়ে চট জলদি একটি কবিতা লিখে ফেলল পৌষি। সেটির ছবি তুলে প্রোফাইল পিকচার দিল সে। উষ্ণের চোখে কবিতা পড়তেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে সে, না করে পারবেই না। বাইরে থেকে মাত্রই এসে বিছানায় শরীরটা এলিয়ে দিল উষ্ণ। শরীরের উপর অনেকখানি ধকল গিয়েছে। আজ তার বন্ধুর বিয়ে হয়েছে। বন্ধুর বিয়েতে তোলা ছবি আপলোড করার জন্য ফেবুতে ঢুকলো উষ্ণ। ডানা কাটা পরিণামের আইডি থেকে রিকোয়েস্টটা চোখে পড়ল তার। আইডিটা দেখে অজান্তেই উষ্ণের মুখে হাসি চলে এলো। ভিড় করে উষ্ণ বলল, রুচির বড়ই অভাব। কেন যেন আইডিটা ঘুরে দেখতে ইচ্ছে হলো উষ্ণর। প্রোফাইলে ঢুকতেই কবিতাটি চোখে পড়ল তার। পড়তে থাকলো সে। যদি কখনো হারিয়ে যাই, খুঁজবে আমায় চারিদিকে দিশেহারা হয়ে পাগল প্রেমিকের মতো। দিন শেষে যখন উদ্দীপ্ত সূর্য অস্ত যাবে, তখনও কি তুমি আমাকে খুঁজবে, নাকি আর পাওয়া যাবে না বলে হার ছেড়ে দেবে? ঝিলমিল জ্যোৎস্না রাতে যখন পাখিগুলো নেট থেকে বেরিয়ে উঠবে, অনন্য জ্যোৎস্না বিরাজ করবে এই ভুবনে, তখন আমার হাতটুকু ছোঁয়ার জন্য হলেও তুমি আমাকে খুঁজবে না, নাকি এভাবে আড়ালেই রাখবে চিরজীবনের জন্য? কবিতার প্রতি আকর্ষণ রয়েছে উষ্ণের, এটা অস্বীকার করার মতো কিছুই নেই। তবে আজ সে কবিতার চেয়েও বেশি লেখার প্রতি আকর্ষিত হয়েছে, কেননা লেখাগুলো তার বড্ড পরিচিত। বুঝতে দেওয়া যাবে না কিছু। পৌষি রিপ্লাই দিল, হ্যাঁ, একদমই আমার লেখার মতো। আমিও হতবাক দেখে। হতাশ হয়ে উষ্ণ লিখল, হুম আপনি আমাকে পড়ি বলে রাখতে পারেন। হুম আমি কি বিরক্ত করছি আপনাকে? তা নয়, তবে সারাদিন শরীরের উপর ধকল গিয়েছে আজ, তাই ক্লান্ত। ঠিক আছে, আরাম করুন। এদিকে দরজায় উকি দিয়ে পৌষির কার্যকলাপ দেখে চলেছে ফাহাদ। পৌষির মনোযোগ সম্পূর্ণ মোবাইলে। তবে কি উষ্ণ মাহমুদ তার মেসেজের রিপ্লাইও দিয়েছে? কিন্তু কেন? পরের দিন সন্ধে 6টার দিকেই অফিস থেকে বাসায় এলো ফাহাদ। আজ পৌষি তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছে। ফাহাদ ভেতরে প্রবেশ করেই পৌষিকে দেখে চমকে গেল। লাল রঙের একটি শাড়ি পরে চুলগুলো খোলা রেখেছে, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। ব্যাস, এতটুকুতেই তো মেয়েটিকে সুন্দর লাগছে। তার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে ফাহাদ। পৌষি বলল, 5 মিনিট সময় দিচ্ছি, তৈরি হয়ে আসুন, বের হব। পৌষির কথা মতো তৈরি হতে গেল ফাহাদ। জিজ্ঞাসাও করল না কোথায় যাচ্ছে তারা। গাড়ি থেকে নেমে বেশ বড়সড় একটি বাড়ি জমকালো ভাবে সাজানো দেখতে পেল ফাহাদ। বাড়ির নামের দিকে চোখ পড়ল তার। পৌষির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, শান্তিনিবাস? কার বাড়ি এটা? একেবারে ভেতরেই ঢুকেই না হয় দেখুন। মিয়া শেখ তার ছেলের জন্য অপেক্ষা করছেন। আজ তার জন্মদিন। যতই ব্যস্ত থাকুক না কেন তার ছেলে, বাবার জন্মদিনে অবশ্যই উপস্থিত হবে। বেশ জমকালোভাবেই প্রতি বছর জন্মদিন পালন করেন তিনি। এ বছরেও এর ব্যতিক্রম হলো না। পৌষি ও ফাহাদের দিকে চোখ পড়তেই তাদের দিকে এগিয়ে গেলেন মিয়া শেখ। পৌষি তার হ্যান্ডব্যাগ থেকে একটি প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, শুভ জন্মদিন। ধন্যবাদ লালপরিটা। ফাহাদের সাথেও কথা বললেন মিয়া শেখ। ফাহাদ তাকে বুঝতে দিল না, সে জানাই না তার জন্মদিন বা এখানে আসার কথা। মিয়া শেখ পৌষির উদ্দেশ্যে বলল, ও পৌষি, তোমার চুক্তিপত্র খুব দ্রুত পেতে চলেছ। তাই? ধন্যবাদ। তোমরা বসো, আমি একটু আসছি। মিয়া শেখ যেতেই ফাহাদ প্রশ্ন করল, কিসের চুক্তিপত্র? আমি খুব তাড়াতাড়ি কবিতার বই বের করতে চলেছি। মানে? এত অবাক হবার কি আছে? কিছু নেই। কখন কি হলো? চুক্তিপত্র নিয়ে তোমাদের কথা হলো কখন? যেদিন আমি প্রথম এখানে এসেছিলাম। কখন এসেছো? কালই। ঠিকানা কিভাবে পেলে? আপনি না বললেও আমাকে যে মিয়াজ শেখ ডেকেছিলেন আমি জানি। আমার মনোযোগ টিভির দিকে থাকলেও আপনার কথা শুনে এটা আমি বুঝেছি। পরে আপনার ফোন ঘেঁটে ঠিকানা নিয়েছি মেসেজ থেকে। এরপর এখানে আসা। মিয়াজ শেখই আমাকে জন্মদিনের দাওয়াত করেছে।
আপনাকেও নিয়ে আসতে বলেছেন তাই। পৌশিকে থামিয়ে ফাহাদ বলল, অনেক মেহেরবানি করেছো আমাকে সাথে এনে। এত কিছু করে ফেললে আজও আমাকে না জানালেই চলতো। ফাহাদ রেগে মেগে পৌশির পাশ থেকে সরে গেল। পৌশির চোখ গিয়ে আটকালো দরজার দিকে, কেননা ভেতরে এগিয়ে আসতে দেখলো সে উষ্ণকে। তাকে দেখে যেন থমকে গেল পৌশি। স্ত্রী হিসেবে ফাহাদের রাগ ভাঙানোর কথা হলেও সেদিকে খেয়াল নেই তার। উষ্ণকে দেখেই সে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। তার আপন মনেই বলল, আমার উষ্ণ। পৌশির দিকে চোখ পড়তেই থেমে গেল উষ্ণ। লাল শাড়ি পরিহিতা এমন কোনো রূপবতীকে দেখলে যে কোনো পুরুষেরই থমকে যাবার কথা। উষ্ণের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। পৌশিও অপলকভাবে তাকিয়ে আছে উষ্ণের দিকে। এভাবে ঠিক কতক্ষণ সময় কেটে গিয়েছে তারা জানে না। হঠাৎ মিয়া শেখ উপস্থিত হয়ে উষ্ণের উদ্দেশ্যে বললেন, হে উষ্ণ, তুমি আমার কথা ঢাকা থেকে চলে আসবে ভাবতে পারিনি আমি। মিয়া শেখের কথা শুনে ঘোর কাটল উষ্ণের। মুচকি এসে সে বলল, ঢাকাতে থাকলেও এখানেই আমার বাসা, আর আপনি আমার প্রিয় ব্যক্তিদের মাঝে একজন। সো আপনার জন্মদিন আসতেই হয়তো আমাকে, সে আপনি ইনভাইট না করলেও আমি ছুটে আসতাম। এই জন্যই তো আমি মাঝে মধ্যে আমিনাকে বলি উষ্ণ আমার ছেলে হলে ভালো হতো। পেছন থেকে মিয়া শেখের ছেলে মোহিত বলে উঠল, আমার ভাই কাকে বানানো হচ্ছে শুনি? নাম ধরেই হাজির হয়ে গেল আমার একমাত্র ছেলে। মিয়া শেখকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালো মোহিত। মিয়া শেখ বললেন, তোর আম্মার কাছে চল, তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। আচ্ছা। উষ্ণকে বসতে বলে তারা ভেতরের দিকে এগিয়ে গেলেন। উষ্ণ খেয়াল করলো লাল শাড়ি পরিহিতা মেয়েটি সেই জায়গায় নেই। গেল কোথায় সে? আর মেয়েটি কে? যাকে দেখে থমকে গিয়েছিল সে। প্রথম দেখাতেই পরিচিত কেন মনে হয়েছে মেয়েটিকে? তার কেন এমন অস্থির লাগছে? উষ্ণের দু চোখ খুঁজে চলেছে মেয়েটিকে। ঠিক তখনই কোনো মেয়েলি কণ্ঠের স্বর তার কানে এলো। আমাকে খুঁজছো তাই না? পেছনে ফিরে পৌশিকে দেখতে পেল সে। তাকে দেখে উষ্ণের চোখ জোড়া মুগ্ধতায় ছেয়ে গেল। উষ্ণের ঘোর কাটাতে পৌশি হালকা কেসে উঠল। পৌশির কাশির শব্দ শুনে উষ্ণ বুঝতে পারল তার কাশির কারণ। নিজের কর্মের জন্য খানিকটা লজ্জা পেল সে। ঠোঁট জোড়া হালকা প্রশস্ত করে বলল, কেন বলেছেন কথাটি? মনে হলো। বাই দ্য ওয়ে, আমি উষ্ণ। কে না চিনে তোমাকে? সবাই চিনবে এমনও কথা নেই। আমি চিনি এবং খুব ভালো করেই চিনি। তাই কতটা চিনেন? যতটা চিনলে একজন মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। পৌশির কথা শুনে চমকে উঠল উষ্ণ। কি বলল মেয়েটি? এই কথাটির গভীরতা অনেক। এমন একটি কথা তাকে কেন বলল, তাও প্রথম দেখাতে? পৌশি শব্দ করে হেসে উঠল। উষ্ণ বলল, এমন রহস্যময় হয়ে আমার কাছে আসাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? আমি মোটেও রহস্যময়ী না, আমি পৌষী। পৌষি, ভারী সুন্দর নাম। ধন্যবাদ। যাই হোক, এতক্ষণ মজা করছিলাম। আমি তোমার বড় ভক্ত, তাই সব কিছুই জানার চেষ্টা করেছি তোমার সম্পর্কে। এমন পাগলি ফ্যান তোমার অনেক আছে। আমার কথা শুনে তুমি যে অবাক হবে ভাবিনি। আসলে আপনি... ওহ প্লিজ, আমি তোমাকে তুমি করে বলছি, আর তুমি কিনা আপনি। আপনি আমার কাছে অপরিচিতা। পরিচয় তো দিলামই, এখনো অপরিচিতা কি করে? পৌশির কথায় মৃদু হেসে উষ্ণ বলল, আজকের সময়টা ভালোই যাবে দেখছি। গল্প করার জন্য কাউকে পেলাম, ভালোই হলো। এখানেই বন্ধু রনির দেখা পেল ফাহাদ। তার সাথে আড্ডায় মজে ছিল সে। কথার এক পর্যায়ে রবিন বলে উঠল, ভাবি কোথায়? আছে হয়তো ফাহাদ, কোথাও। তোকে এত বুঝালাম সেদিন, তাও তুই ঠিক হলি না। এভাবে ভাবিকে একা ছেড়ে আমার সাথে আড্ডা দেওয়ার কোনো মানে হয়? বেচারি অপরিচিতদের মাঝে একা বোধ করছে নিশ্চয়ই। রবিনকে কিছু জানালো না ফাহাদ। পৌশির উপর রেগে আছে তাও বুঝতে দিল না। শান্ত গলায় বলল, চলো তোর ভাবির কাছে। আর ভাবি হলে তোর কি রে? দাঁতে দাঁত চেপে ফাহাদ বলল, বউ, এভাবে বললি কেন? মিষ্টি ভাষা বল। কি ছেলে মানুষই শুরু করলি রবিন? বলবি না? মুচকি হাসি এনে ফাহাদ বলল, ওকে ওকে, আমার বউ। এবার ঠিক আছে, চল। পৌশিকে খুঁজতে খুঁজতে তার দেখা পেল তারা।
কোনার একটি সোফায় কোনো ছেলের সাথে কথা বলছে। ছেলেটিকে চিনতে অসুবিধা হলো না তাদের। ছেলেটি আর কেউ নয়, উষ্ণ মাহমুদ। উষ্ণ মাহমুদের কাছে পৌশিকে এভাবে আলাদাভাবে কথা বলতে দেখে ফাহাদের চোখ চড়াক গেছে। রবিন বলে উঠল, বাহ বাহ, উষ্ণ মাহমুদ ভাবিকে এত প্রায়োরিটি দিচ্ছে। ফাহাদ পৌশির পাশে না গিয়ে অন্যদিকে চলে গেল। তার পেছন পেছন রবিনও এগিয়ে গেল। রবিন বলল, তুই কি রাগ করলি? আমি তো জাস্ট অবাক হলাম, তাই কথাটা বলেছি। রাগ তোর উপর করিনি। তবে কি ভাবির ওপর? এমন সেলিব্রিটির দেখা পেলে তো কথা বলবেই। রবিনকে কিছু বলতে গিয়েও বলল না ফাহাদ। তার মা বলেছিলেন, স্বামী স্ত্রীর মাঝে কোনো সমস্যা হলে নিজেদের মাঝেই কথা বলে সমাধান করা উচিত। মিয়া শেখের ছেলে মোহিত এসে সকলের উদ্দেশ্যে বলল, সকলে প্লিজ এদিকে আসুন, কেক কাটার পর্ব শুরু করা যাক। এতক্ষণ উষ্ণকে কারো চোখে না পড়লেও সকলের মাঝে আসার কারণে চোখে পড়ল সকলের। উষ্ণকে ঘিরে তার সাথেই কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। হালকা হেসে মোহিত বলল, এখন কেকটা কাটা যাক। কেক কাটার পর্ব শেষ হতেই মোহিত আবারও সকলের উদ্দেশ্যে বলল, এখানে অনেকেই আমার বাবাকে অনেক কিছু উপহার দিয়েছেন, কিন্তু এমন কেউ কি আছেন যিনি কবিতা প্রেমী? এই মানুষটাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে পারবেন উপহার হিসাবে? সবার নজর উষ্ণের দিকে থাকলেও কথা বলে উঠল পৌশি। সে বলল, আমি পারবো। তবে শোনান প্লিজ। মিয়া শেখের পাশে এসে পৌশি বলতে শুরু করলো, একটি বছর এলো তোমার শুভ জন্মদিন। হোক তা ফুলের মতো সুন্দর ও রঙিন, সেজে উঠুক ফুলে ফুলে তোমার জীবনের তরি। ভালো থেকো সারা জীবন, এই প্রার্থনা করি। এই কামনা করেই আমি জানাই তোমায় শুভেচ্ছা। তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা। কবিতা আবৃত্তি শেষে সকলে হাততালি দিতে থাকলো। মিয়া শেখের উদ্দেশ্যে ফিসফিসিয়ে পৌশি বলল, কবিতার সৌন্দর্যের জন্য তুমি করে বললাম। খুবই ভালো ছিল। উষ্ণ এগিয়ে এসে বলল, কার কবিতা আবৃত্তি করলেন? আমার নিজেরই। তুমি কবিতা লিখতে পারো? পৌশি কিছু বলার আগেই মিয়া শেখ বললেন, পারে। ওর সাথে খুব দ্রুত কাজ করতে চলেছি আমি। ও, কথাটি শুনে মোহিতও কথা বলতে এলো পৌশির সাথে। এদিকে ফাহাদের উদ্দেশ্যে রবিন বলল, ওরে বাস, ভাবি তো দেখি ফেমাস হয়ে যাবে। ফাহাদ কিছু বলল না। রবিন খেয়াল করলো তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে হেসে উঠল রবিন। ফাহাদ বলল, আসার কি হলো? ভাবিরে গুরুত্ব কম দিতি তুই, এবার ভাবির মূল্য বুঝবি। পৌশির কাছে এসে ফাহাদ বলল, বাড়ি যাওয়া যাক পড়শি। মোহিত বলে উঠল, ডিনার না করে কোথাও যাওয়া হচ্ছে না, কিন্তু আপনাকে চিনলাম না। আমি পড়শির হাজবেন্ড। কথাটি শুনে চমকে গেল মোহিত ও উষ্ণ। মোহিত বুঝতে পারেনি পৌশি বিবাহিতা। এদিকে উষ্ণ বেশ অবাকই হলো। এতক্ষণ কথা হলো তাদের, কিন্তু পৌশি জানালো সে বিবাহিতা। ফাহাদের দিকে তাকিয়ে মিয়া শেখ বললেন, পৌশুকে লেখায় মন দেওয়ার সুযোগ দিও। ওর কবিতাগুলো লেখা হয়ে গেলেই চুক্তির কাজ শেষ করে বইয়ের কাজ ধরা যাবে। হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথাটা নাড়ালো ফাহাদ। বাসায় এসেই নিজের রুমের দিকে দ্রুত বেগে এগিয়ে গেল ফাহাদ। পৌষের উপরে প্রচণ্ড রাগ হচ্ছে তার। উষ্ণকে নিয়ে বাড়াবাড়ি রকমের আচরণ করা, ফোন চেক করা, একাই মিয়া শেখের বাড়ি যাওয়া, বই বের করার সিদ্ধান্ত নেওয়া, আবার আজ উষ্ণের সাথে পৌষির এসব আচরণে কষ্ট পাচ্ছে ফাহাদ। কিন্তু কেন পাচ্ছে? তার মনে পৌষির জন্য কোনো অনুভূতিই ছিল না। পৌষিকে সে কখনোই স্ত্রীর অধিকার দেয়নি। তবে কেন তাকে গুরুত্ব না দেওয়ার কারণে কষ্ট পেল সে? কেন আজ উষ্ণের পাশে পৌষিকে দেখে তার এতটা খারাপ লাগলো? তবে পৌষি কি তার মনে জায়গা করে নিয়েছে? মিয়া শেখের বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছে উষ্ণ। বেশ কিছুক্ষণ হলো। আসার পর থেকে পৌষি তার ভাবনায় চলে আসছে। এত আপন কেন মনে হচ্ছে মেয়েটিকে? কেন পৌষির চোখের ভাষা পরিচিত মনে হচ্ছে তার কাছে? মাথাটা ঝাঁকালো উষ্ণ। একজন বিবাহিতা নারীকে নিয়ে এতটাও ভাবা উচিত নয়। পৌষিকে নিয়ে মাথা থেকে চিন্তা ফেলে ফেবুতে প্রবেশ করলো উষ্ণ। ডানাকাটা পরীর আইডিতে একটি কবিতা আপলোড করা হয়েছে। ক্লান্ত যখন মন তোমার কাঁধে মাথা, মন চাইছে চাঁদ দেখব, নেই তো কোনো বাধা।
তবুও মনকে প্রশ্ন করি, কোথায় আমার তুমি? সত্যি বলতে তোমার খোঁজ পাইনি এখনো আমি। কবিতাটি পড়ে উষ্ণ ইনবক্স করলো আইডিতে। কি খবর পরি ম্যাডামের? উষ্ণ মাহমুদ কাউকে নিজ থেকে মেসেজ করে জানা ছিল না। আপনি আমাকে কতটুকুই বা চিনেন? যতটা চিনলে একজন মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। মেসেজটি পেয়ে চমকে উঠল উষ্ণ। আজ এই কথাটি তাকে পৌষিও বলেছে। পৌষির চিন্তা মাথা থেকে ফেলার জন্যই পরীর সাথে চ্যাটে নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছে, কিন্তু পরীর আচরণেই পৌষির কথা আবারও মনে পড়ল তার। উষ্ণর কাছ থেকে কোনো জবাব না পেয়ে পৌষি লিখল, আমি মিরাজ সাহেবের জন্মদিনের অনুষ্ঠানে তোমাকে কালো জ্যাকেটটায় অনেক মানিয়েছে। আবারও যেন ধাক্কা খেল উষ্ণ। এই মেয়ে কিভাবে জানলো সে আজ কালো জ্যাকেট পরে মিয়া শেখের বাড়িতে গিয়েছে? উষ্ণ লিখল, হ্যাঁ আপনি। তোমার খুব চেনা কেউ। বর্ণিতা না করে বললেই পারেন। ভনিতা করতেই ভালো লাগছে। উষ্ণের মেজাজ খারাপ হচ্ছে। কি ঘটছে তার সাথে বুঝে উঠতে পারছে না সে। পৌষিকেও তার আপন মনে হচ্ছে, আর এই পরীকেও। দুইজনের সন্ধান না পাওয়া অবধি যেন শান্তি পাবে না সে। ঠিক তখনই তার অস্থিরতা কাটানোর মতো একটি রিপ্লাই পেল সে। দেখা করবে আমার সাথে? উষ্ণ কিছু না ভেবেই রিপ্লাই দিল, হ্যাঁ কখন কোথায়? এত আগ্রহ? আপনি যদি এটাও মজা করেন তবে ঠিক করেছেন না। আমি মোটেও মজা করছি না। তবে বলুন কখন দেখা করবেন? কালই। পৌষি একটি রেস্টুরেন্টের নাম পাঠালো উষ্ণকে। এই রেস্টুরেন্টের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে উষ্ণের। অনেক দিন হলো এখানে যাওয়া হয় না তার। পরীর কথা মতো সে কি যাবে? যাওয়া কি উচিত? পৌষি মেসেজ দিল, ঠিক সময়ে চলে আসবেন, আমি অপেক্ষা করব কিন্তু। শুভরাত্রি। খুব ভোরেই ঘুম ভাঙল পৌষির। আজ উষ্ণের সাথে তার দেখা হবে। দুজনে আলাদাভাবে সময় কাটাবে। এখন থেকেই মনের মাঝে উত্তেজনা কাজ করছে। তবে উষ্ণ কি আসবে? এই নিয়ে খানিকটা দুশ্চিন্তাও তার মনে বিরাজ করছে। সব মিলিয়ে অস্থির লাগছে তার। অস্থিরতা কাটানোর জন্য কোনো কাজে ব্যস্ত থাকা প্রয়োজন। এই ভেবে এগিয়ে গেল সে রান্নাঘরের দিকে। বিয়ে ঘরে ঘুমাচ্ছিল ফাহাদ। এমন সময় পৌষির ডাক কানে আসতেই চোখ মেলল সে। সাদা রঙের সালোয়ার কামিজ পরে আছে পৌষি। ওড়নাটা কোমরের সাথে পেঁচিয়ে রেখেছে। চুলগুলো কাটা দিয়ে বাঁধা থাকলেও এলোমেলো লাগছে। এমন অগোছালো পৌষিকে যেন দেখতে অনেকখানি ভালো লাগছে তার। নিজের দিকে ফাহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পৌষি বলল, এমন ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে কি দেখছেন? উঠে পড়ুন। সকাল 7টা বাজে। আজ পিঠে বানিয়েছি কয়েক রকমের। পিঠের কথা শুনে বসে পড়ল ফাহাদ। এই শীতে পিঠে খাওয়ার মজাই আলাদা। পিঠের কথা শুনেই যেন তার জিভে পানি চলে এলো। পৌষি বলল, আমি টেবিলে পরিবেশন করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। ওয়াশরুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে চলে আসলো ফাহাদ। টেবিলের দিকে তাকিয়ে দেখলো হরেক রকমের পিঠে। চেয়ার টেনে বসতে বসতে ফাহাদ বলল, আজ কি উপলক্ষে এত আয়োজন? অস্থিরতা কমাতে। বুঝলাম না। এত কিছু না বুঝলেও চলবে, খেয়ে নিন, অফিসের সময় হয়ে আসছে আপনার। চুপচাপ খেতে থাকলো দুজনে। নীরবতা ভেঙে ফাহাদ বলল, দারুণ হয়েছে। ধন্যবাদ। ভাবছি আজ অফিসে যাব না। কথাটি শুনতেই কাশতে শুরু করলো পৌষি। ফাহাদ তার দিকে পানির গ্লাস এগিয়ে দিতেই ঢক ঢক করে এক গ্লাস পানি সব খেয়ে ফেললো সে। ফাহাদ বলল, ঠিক আছো তুমি? বিড়বিড়িয়ে পৌষি বলল, আপনি না গেলে ঠিক থাকবো না। সরি। কিছু না, অফিসে কেন যাবেন না? তুমি সারাদিন একা থাকো, চলো কোথাও ঘুরতে চাই আজ। ফাহাদের কথা শুনে রাগ হচ্ছে পৌষির। নিজের রাগ সংযত করে পৌষি বলল, আসলে আজ এত পিঠা বানালাম তাই ক্লান্ত লাগছে। তাছাড়া আমার কবিতাও লিখতে হবে। কিন্তু আজ না, অন্যদিন। ওকে, তুমি যাই বলো, তবে আমি তৈরি হইনি অফিসের জন্য। ফাহাদ অফিসে যাচ্ছে শুনে পৌষি যেন হাঁপ ছেড়ে বাঁচল। আজ তার উষ্ণের কাছে যেতেই হবে। দুপুর গড়িয়ে বিকেল হতেই রেস্টুরেন্টে পৌঁছে গেল পৌষি। আর সে হালকা সবুজ রঙের শাড়ি পরেছে। উষ্ণের পছন্দের রঙের মাঝে এটি একটি। উষ্ণ কি এই শাড়িতে তাকে দেখে মুগ্ধ নয়নে তাকাবে?
নাকি চিন্তিত হবে এই ভেবে। তার পছন্দের রঙের কথা সে কি করে জানলো? এসব ভেবেই দুষ্ট একটা হাসি দিল পৌষী। বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে উষ্ণ গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর যেন কাঁপুনি দিয়ে উঠছে। এতদিন সে এই রেস্টুরেন্টের দিকে ফিরেও তাকায়নি। আজ কি করে এখানে প্রবেশ করবে সে? সম্ভব নয় তার পক্ষে। গাড়িতে উঠতে যাচ্ছিল উষ্ণ, ঠিক তখনই একটি রঙিন কাগজ উড়ে এসে তার কারের উপরে পড়ল। কাগজটি ফেলল না উষ্ণ, হাতে নিয়ে কাগজের লেখাগুলো চোখ বুলিয়ে দেখতে থাকলো সে। আমি আলো, তুমি চাঁদ, তুমি আমার জ্যোৎস্না রাত, আমি ভোর, তুমি পাখি, তাই তো তোমায় যত্নে রাখি। আমি সূর্য, তুমি রোদ, কখনো করো না প্রতিরোধ। কিছু স্বপ্ন, কিছু আশা, এই নিয়ে ভালোবাসা। কি উষ্ণ, মনে আছে এই কবিতার কথা? আমার আনাড়ি হাতের প্রথম লেখা কবিতা ছিল এটি, যেটি তোমাকেও দেখিয়েছিলাম। দেখে তুমি হেসেছিলে, বলেছিলে এতটাও খারাপ না। লেখাটি দেখে চমকে উঠল উষ্ণ। কি হচ্ছে তার সাথে? কি করে সম্ভব এটি? আবারও সেই একই হাতের লেখা। গাড়িতে উঠল না উষ্ণ। এই হাতের লেখা কার সে দেখতে চায়। পরীকে দেখতে চায় সে। কে এই ডানাকাটা পরী? ধীর পায়ে এগিয়ে গেল উষ্ণ রেস্টুরেন্টের দিকে। ভেতরে এসেই চোখ বুলিয়ে দেখতে লাগলো চারদিকে। হঠাৎ পৌষীর দিকে চোখ পড়ল তার। হালকা সবুজ রঙের শাড়িতে পৌষীকে অপসরীর চেয়ে কোনো অংশে কম সুন্দর লাগছে না। কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেও চোখ সরিয়ে নিল উষ্ণ। ঘুরে দাঁড়ালো সে। সে এসেছে এখানে পরীর সাথে দেখা করতে, এটা ভুলে গেলে চলবে না। কেন সে বিবাহিতা মেয়েটিকে দেখে থমকে যাবে? এটা অনুচিত। উষ্ণকে দেখতে পেয়ে পৌষী চেঁচিয়ে বলল। উষ্ণ মাহমুদ। উষ্ণ চেয়েছে পৌষী যেন তাকে না দেখে, কিন্তু পৌষীর ডাকে আর নিজেকে লুকালো না সে। পেছনে ফিরতেই পৌষী ইশারা করলো কাছে আসতে। উষ্ণ আসতেই পৌষী বসতে বলল তাকে। সৌজন্যতার খাতিরে উষ্ণ বসে বলল, আমি আসলে একজনের সাথে দেখা করতে এসেছি। সে না আসা পর্যন্ত আমার সাথে গল্প করতে পারো। কাল অনেক করেছি। তাই বলে আজ করা যাবে না? তা নয়। তবে ছাড়ো, তুমি এখানে? আমি কারোর সাথে দেখা করতে এসেছি। কার সাথে? উষ্ণ মাহমুদের সাথে। পৌষীর কথা শুনে হেসে ফেলল উষ্ণ। পৌষীও হাসল। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেলেও পরীর দেখা পেল না উষ্ণ। ফোন বের করে মেসেজ দিল সে। আপনি বলেছিলেন অপেক্ষা করবেন, কিন্তু আমি অপেক্ষা করে আছি। উষ্ণকে মোবাইল নিতে দেখে পৌষীও ফেবুতে ঢুকলো। উষ্ণের মেসেজের রিপ্লাই দিল। আমি তোমার আগে এসেছি, ব্লু কালারের টি শার্টে দারুণ মানিয়েছে তোমাকে। মেসেজটি পেয়ে আশেপাশে তাকিয়ে দেখল উষ্ণ। বেশ কয়েকজনের হাতেই সে ফোন দেখতে পেল। উষ্ণ লিখল, এভাবে লুকোচুরি করাটা কি ঠিক হচ্ছে? প্লিজ দেখা দিন। উষ্ণের উদ্দেশ্যে পৌষী বলল, লুকোচুরি খেলার কোনো ইচ্ছে নেই আমার, তাই দেখা করার কথা আমিই বলেছি। পৌষীর মুখে কথাটি শুনে উষ্ণের আর বুঝতে বাকি রইল না, সে যার খোঁজে এসেছে মেয়েটি সেই। অবাক হয়ে উষ্ণ বলল, পুষি পরি? হুম। পরিচয় লুকানোর কারণ? তুমি এমনিতেও আমাকে চিনতে না, কালই আমাদের দেখা হয়, সেই হিসেবে আমি পরিচয় লুকাইনি। এই যে দেখা দিলাম, আগে দেখা দিলেও তুমি কি আমায় চিনতে? তাই হয়তো চিনতাম না, তবে পরিচয় দেওয়ার পরেও মনে হচ্ছে যে পরিচয়টা তুমি আমায় দিচ্ছ, সেই পরিচয়ে আমি তোমাকে চিনি না। আমি তোমাকে আগে থেকেই চিনি, এমনটা মনে হচ্ছে আমার। আর কারণ তোমার জানা আসেনি। পৌষী হাসল। একটু আগে পাওয়া কাগজটি পৌষীকে দেখিয়ে উষ্ণ বলল, এই কবিতাটি কোথায় পেয়েছো? লেখাটা আমার মতোই, কিন্তু এটি আমার লেখা নয়। আমি এটা এখানে পেয়েছি। এখানে যেহেতু পেয়েছি, তোমার লেখা হওয়া স্বাভাবিক। তোমার কাছে তো আমার লেখার মতোই লেখা কবিতা রয়েছে। তুমি কিভাবে জানলে? তুমিই দেখিয়েছো। পৌষীর চোখের দিকে তাকিয়ে আছে উষ্ণ। পৌষীও তাকালো। এভাবে বেশ কিছুক্ষণ দুজনে দুজনের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকার পর হেসে ফেলল পৌষী। হাসতে হাসতে বলল, আমাকে কি সুন্দর লাগছে দেখতে,
এভাবে তাকিয়ে থাকার কারণ? হালকা সবুজ রং। তোমার পছন্দের রঙের মাঝে একটি। আমি এসব কখনো প্রকাশ করিনি। আমার খুব প্রয়োজন ছাড়া পার্সোনাল বিষয়ে কোনো ফ্যানের জানার কথা না। আমি হয়তো তোমার আপনজনদের মাঝেই একজন। কথাটি বলে আবারও হাসতে থাকলো পৌষী। ডানাকাটা পরীর আইডি পৌষীর। এটা জানতে পেরে উষ্ণ যেন শান্তি পেল না। মনে হচ্ছে এখনও অনেক কিছুই তার অজানা। পৌষীর কাছাকাছি থেকে তাকে আবিষ্কার করতে চায় উষ্ণ, কেননা পৌষী তার কাছে রহস্যময়ী। অফিসে বিশেষ কোনো কাজ না থাকার কারণে বাসার পথে রওনা হলো ফাহাদ। মাঝ পথে জ্যামে আটকে গেল সে। হঠাৎ তার চোখ পড়ল রেস্টুরেন্টের সামনে। সিঁড়ি বেয়ে একই সাথে নামছে পৌষী ও উষ্ণ। ফাহাদ আরেকটু ভালোভাবে লক্ষ্য করতেই বুঝলো সে ভুল দেখেনি। তার মানে উষ্ণের সাথে দেখা করার জন্যই মিথ্যা বলেছে পৌষী। কেন এমন করছে পৌষী? কি সম্পর্কে উষ্ণ মাহমুদের সাথে তার? আজ পৌষিকের জবাব দিতেই হবে। দরজায় তালা লাগানো বিধায় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফাহাদ। পৌষী এসে ফাহাদকে দেখে চমকে গেল। আমতা আমতা করে বলল, আজও আপনি তাড়াতাড়ি ফিরে এসেছেন। শান্ত স্বরে ফাহাদ বলল, যদি না আসতাম তাহলে তোমার ভিন্ন রূপ সম্পর্কে কিভাবে অবগত হতাম? মানে? পৌষীর খুব কাছে এসে ফাহাদ বলল, উষ্ণের সাথে কি সম্পর্ক তোমার? কি সম্পর্ক মানে? কথা ঘুরিয়ে লাভ নেই, আজ আমি তোমাকে উষ্ণের সাথে দেখেছি। তো তো মানে, আমি যখন বলেছি বাইরে কোথাও যাব তখন বলেছিলে তোমার ক্লান্ত লাগছে। তবে এখন তোমার ক্লান্তি গেল কোথায়? দাঁতে দাঁত চেপে পৌষী বলল, বাহ, আজ আপনার আমাকে নিয়ে এত অভিযোগ। কই, এই 4 মাসে কোনো অভিযোগ করিনি আমি। তবে আপনি কেন করছেন? আমি যাই করে থাকি তাতে আপনার কি? পৌষী, আমি কোনো মেয়ের প্রশংসা তোমার সামনে করিনি বা কোনো মেয়ের সাথে ঘুরতে চাইনি। তোমাকে আমার স্ত্রী হিসেবে পছন্দ ছিল না, তাই দূরত্ব বজায় রেখেছি। তো রাখুন, দূরত্ব বজায়ই রাখুন। আপনি আমাকে অবহেলা করতে পারেন, এতে কিছু না। আমি আমার স্বপ্নের পুরুষের সাথে দেখা করতে গেলাম, এতেই আপনার সমস্যা? মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি বিবাহিতা একজন নারী, আমি তোমার স্বামী, ওই উষ্ণ নয়। স্বামী হয়েছেন বলে কি কিনে নিয়েছেন আমাকে? আমাকে চাকরানি করে রাখার মতলব আপনার, তাই না? আসলে সামনে আমার বই বের হবে, এটাও আপনার সহ্য হচ্ছে না। আমাকে পায়ের নিচে রাখতে পারলেই আপনি খুশি। এসব করে করে যদি তুমি নষ্টামি করতে চাও তাহলে সহ্য হচ্ছে না, আর হবেও না। আমি নষ্টামি করছি? হ্যাঁ, করছো। কথাটি শুনে আর কোনো কথা বলল না পৌষী। ব্যাগ থেকে চাবি বের করে ফাহাদের দিকে ছুঁড়ে ফেলল সে। হনহন করে বেরিয়ে গেল বাড়ির বাইরে। বিকেলে চা খাওয়ার পরেও সন্ধ্যাবেলায় চা খাওয়া মিয়াজ শেখের অভ্যাস। আজও এর ব্যতিক্রম হলো না। স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নিয়েই মাত্রই চুমুক বসালেন তিনি। এরই মাঝে উপস্থিত হলো পৌষী। পৌষীকে দেখে আমেনা বেগম বলে উঠলেন, এই সময় তুমি? মিয়া শেখও পৌষীকে দেখে চমকালেন কিছুটা, কেননা হাসি খুশিতে ভরপুর থাকা পৌষীর মুখটি মলিন লাগছে দেখতে। মিয়া শেখ বসতে বললেন তাকে। সে এসে বসতেই তার পাশে বসে আমেনা বেগম আবারও একই প্রশ্ন করলেন। পৌষী কিছু বলতে গিয়েও পারল না, কান্না জোরে দিল সে। হঠাৎ পৌষীকে কাঁদতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলেন মিয়া শেখও আমেনা বেগম। আমেনা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে আমাকে বলো। পৌষী নাকা নাকা কণ্ঠে বলল, উনি আমায় ভুল বুঝেছে, সন্দেহ করেছে। উনি খুশি নন আমি বই বের করি, উনি চান না। তাই আমি বলতে এসেছি আমি আঙ্কেলের সাথে কাজ করতে পারবো না। আমেনা বেগম পৌষীকে শান্ত হতে বললেন। মিয়া শেখ গম্ভীর গলায় বললেন, তোমাকে আমি অনেক শক্ত মনের মেয়ে মনে করেছিলাম পৌষী, কিন্তু তোমার আচরণে আমি হতাশ হলাম। তোমার প্রতিভা আছে, কেন তুমি পিছিয়ে যাবে? কিন্তু উনি? সে তোমার পাশে না থাকলেও আমরা আছি। আমি তোমাকে যথা রকমের সাহায্য দরকার তা করব। তুমি হুট করে এমন একটি সিদ্ধান্ত নিও না, আমার কিছু বলার নেই। মিয়া শেখ উঠে ভেতরের দিকে চলে গেলেন। আমেনা বেগম বললেন, স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই ঘটে থাকে, নিজেদের মাঝে মিটমাট না করে এখানে আসা ঠিক হয়নি তোমার। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আমি চলে যাবার জন্য বলছি না, আমি এই জন্যই বলছি ফাহাদ হয়তো চিন্তা করছে তোমার জন্য। নিশ্চয়ই সে জানে না তুমি কোথায়। রাগের বশে তখন পৌষীকে আটকায়নি ফাহাদ।
এখন নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সে যতই অন্যায় করুক, এই সময় তাকে একা বের হতে দেওয়া একেবারেই উচিত হয়নি। ফোনটাও বন্ধ পাচ্ছে পৌশির। এখন কোথায় খুঁজবে তাকে? রাত প্রায় 10টা হলো। ফাহাদের চিন্তা যেন বাড়তেই থাকলো পৌশিকে নিয়ে। হঠাৎ তার মাথায় এলো উষ্ণের কথা। পৌশি নিশ্চয়ই তার কাছে গিয়েছে। তবে যদি না যায়, ফোন হাতে নিয়ে ডায়াল করলো ফাহাদ মিয়া শেখের ফোন নাম্বারে। তার কাছ থেকেই উষ্ণের ফোন নাম্বার পাওয়া যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফাহাদ বলছি। মিয়া শেখ বললেন, কিনেছি। আসলে একটি প্রয়োজনে ফোন করেছি। উষ্ণ মাহমুদের ফোন নাম্বারটা কি দেয়া যাবে? উষ্ণের ফোন নাম্বার কেন জানতে পারি? সত্যিটা গোপন করে ফাহাদ বলল, পৌশির আজ তার সাথে দেখা করার কথা। সে এখনো বাসায় ফিরেনি, ফোনটাও বন্ধ পাচ্ছি তাই। পৌশি তো এখানেই ছিল, তবে সে বাসার উদ্দেশ্যে বের হয়েছে ঘন্টাখানেক হয়ে গেল। আমার ছেলের সাথে বের হয়েছে। মুহিত ওকে নামিয়ে দিবে বলেছিল। আপনাদের বাসা থেকে আমাদের বাসার দূরত্ব এতটাও নয়, এতক্ষণে চলে আসার কথা। আপনি প্লিজ মুহিত ভাইকে একটা ফোন দিয়ে দেখবেন। অবশ্যই, আমি তোমায় জানাচ্ছি। মিয়া শেখ ফোন করতেই রিংটোনের শব্দ শুনতে পেলেন। ড্রয়িং রুমেই পেলেন ফোনটি। তার মানে মুহিত ফোন সাথে নেয়নি? এতক্ষণে পৌঁছলো না কেন? গেল কোথায় দুজনে? আরও প্রায় 30 মিনিটের মতো কেটে গেল। পৌশি ও মোহিতের কোনো খবর পাওয়া গেল না। ফাহাদ বাইরে এসে আশেপাশে খুঁজে দেখছে, আর নিজের রুমে পায়চারি করছে মিয়া শেখ। দুজনের জন্যই চিন্তা হচ্ছে তার। স্ত্রী আমিনা বেগমকে এই বিষয়ে কিছুই জানায়নি, নতুবা তিনিও দুশ্চিন্তা করতে শুরু করবেন। এরই মাঝে ফোনের রিংটোনের শব্দে ঘোর কাটল মিয়া শেখের। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে বলল, বাবা, আমি মোহিত বলছি। মুহিত, পৌশি এখন বাসায় ফিরিনি কেন? আর তুই এতক্ষণ বাইরে কি করছিস? বাসায় ফোনটাও রেখে গেলি? বাবা, আসলে ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ঠিক আছিস তুই? আমি ঠিক আছি, তবে পৌষে হাতে ব্যথা পেয়েছে। পৌষেকে নিয়ে হাসপাতালে আসলাম। দৌড়াতে ছিলাম, যার কারণে ফোন করা হয়নি। কোন হাসপাতালে আছিস তোরা? আমি আসবো? মোহিতের সাথে কথা শেষ করে মিয়া শেখ ফোন করলেন ফাহাদকে। মিয়া শেখের ফোন পেতেই রিসিভ করে ফাহাদ বলল, পৌশির কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, পৌষিকে লেখালেখি নিয়ে কম ভাবতে বলো। সুস্থ হলে আস্তে ধীরে কাজ করবে। জি। মিয়া শেখের সাথে ফোনে কথা বলা শেষ করে পৌশির পাশে ফিরে, কিন্তু এসব কবিতা কি করে পৌশি লিখেছে? তার এই গুণ সম্পর্কে কেন আগে বলেনি? চমকে দেওয়ার জন্য কি? অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফাহাদের মনে। উত্তর কবে পাবে জানা নেই। তবে সে পৌশিকে আর কোনো খারাপ কথা বলতে চায় না। স্বামীর দায়িত্ব পালন করতে চায়। পৌশিকে আশ্বাস দিতে চায়, স্বামী হিসেবে খারাপ নয় সে। ভালোবাসায় আগলে রাখতে চায় সে পৌশিকে। পৌশির চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফাহাদ উঠে দাঁড়ালো। সামান্য ঝুঁকে ঘুম নষ্ট না হওয়ার মতো খুব সাবধানে ঠিক করে দিল চুলগুলো। নিজের ঠোঁট জোড়া আলতো করে ছুঁয়ে দিল পৌশির কপালে। চেয়ারটা আরও কাছে টেনে এনে বসলো ফাহাদ। পৌশির ব্যান্ডেজ করা হাতটি ধরল সে। ব্যান্ডেজের ওপরেই চুমু খেলো। পরক্ষণেই হেসে নিজেই মনে মনে বলল, আজ তোর ঠোঁট জোড়া বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে রে ফাহাদ। পৌষি অসুস্থতা, এটা ভুলে গেলে চলবে না। কন্ট্রোল ইয়োর সেলফ। কারো গলার স্বরে ঘুম ভাঙল ফাহাদ ও পৌশির। দরজার পাশে তাকিয়ে দেখল উষ্ণ মাহমুদ। ফাহাদ তাড়াহুড়ো করে দাঁড়িয়ে বলল, আপনি এত সকালে? মোহিতের কাছে খবরটা শুনে আসলাম। আসলে আমরা একই সাথে একটা কাজে ঢাকায় যাচ্ছিলাম। ভাবলাম যাবার আগে পুষিকে দেখে যাই, তাই খুব ভোরেই আসতে হলো। সমস্যা নেই, ভেতরে আসুন। পৌশিকে দেখে মনে হচ্ছে তার ঘুম এখনো কাটেনি। উষ্ণ তার পাশে এসে বসে বলল, কেমন বোধ করছো এখন? জি ভালো। আপনি ভালো আছেন? পৌশির মুখে আপনি ডাক শুনে খানিকটা চমকালো উষ্ণ। পৌশি তো তুমি বলেই সম্বোধন করে তাকে। তবে কি ফাহাদ সামনে থাকায় এমন আচরণ? মৃদু হেসে উষ্ণ বলল, আমি ভালো আছি। বেশিক্ষণ বসল না উষ্ণ। ঢাকার ফ্লাইটের সময় হবার কারণে বেরিয়ে পড়ল সে। সে চলে যেতেই পৌশি ফাহাদের উদ্দেশ্যে বলল, উনি উষ্ণ মাহমুদ না? পৌশির প্রশ্ন শুনে হেসে ফেলল ফাহাদ। পৌশি বলল,
হাসছেন কেন? আমি বিশ্বাস করতে পারছি না আমাকে উনি দেখতে এসেছেন। কিন্তু কেন এসেছেন? ফাহাদ কিছু বলার আগেই আগমন ঘটল নার্সের। স্যালাইনটা খুলে বলল, রোগী এখন খাবার খেতে পারবেন, তবে তরল জাতীয় খাবার। পৌশিকে জিজ্ঞাসা করলো ফাহাদ। কি আনবো তোমার জন্য? আপনাকে দেখতে কেমন যেন লাগছে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সমস্যা নেই, তুমি কি খাবে বলো। স্যুপ, তবে আপনার হাতে। কিন্তু আমি এখানে স্যুপ কিভাবে তৈরি করব? ঠিক বাসায় গিয়ে করে আনুন। আছে, তুমি যা হুকুম করো। তাদের কথোপকথন শুনে নার্স এসে বললেন, আপনার মিসেস চান আপনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তাই এই আবদার চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমরা খেয়াল রাখবো ওনার। বাসায় এসে প্রথমে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ফাহাদ। ফ্রেশ হয়েই সে পৌষের জন্য স্যুপ বানাবে, কিন্তু কিভাবে বানাবে? সে তো রান্না বান্নার কাজে একেবারেই কাঁচা। তবে ইউটিউবের সাহায্য বানানো যেতে পারে। পৌষের ভালো লাগবে তো খেতে। কাল রাত থেকে বেচারির পেটে কোনো খাবারই পড়েনি। এসব ভেবে তাড়াহুড়ো করে গোসল সেরে নিল ফাহাদ। ওয়াশরুম থেকে বেরিয়ে ইউটিউবে চিকেন স্যুপ বানানোর রেসিপি দেখে নিল, কিন্তু রান্নাঘরে আসতেই তার চোখ কপালে উঠে গেল। বড় একটি বাটিতে ধোয়া উড়ানো গরম গরম স্যুপ দেখতে পেল সে। পৌষি বাসায় নেই। এই স্যুপ রান্না করলো কে? সে নিজেও রান্নাঘরের দিকে আসেনি। কিভাবে সম্ভব এটি? পৌষির হাতে ব্যান্ডেজ বিদায় ফাহাদ তাকে খাইয়ে দিচ্ছে। 1 চামচ স্যুপ শেষ করে পৌষি বলল, আপনি এত ভালো রান্না জানেন, আমি জানতাম না। ফাহাদ বিড়বিড়িয়ে বলল, আমিও জানতাম না। কিছু বললেন? না, এই একটু চেষ্টা করলাম আর কি। সত্যি অনেক ভালো হয়েছে। আচ্ছা শোনো, ভাবছি তোমার বাসায় খবর দিব। আমি অফিসে চলে গেলে তোমার দেখাশোনার কে করবে? তাই তোমার বাসায়। ছুটি নিয়ে নিন। মানে? মাথাটা নিচে করে পৌষি বলল, কিছু না। কেননা সে জানে এমন আবদার সে ফাহাদকে করতে পারে না। সেই অধিকার তার নেই। ফাহাদ তার আবদার রাখে না। স্যুপ বানিয়ে আনা আর অফিসের ছুটি নিয়ে বাসায় বসে সেবা যত্ন করার মাঝে অনেকখানি তফাৎ রয়েছে। ফাহাদ বলল, আমি নার্সকে বলে রেখেছি, কোনো অসুবিধা হলে বলিও তাকে। আমার অফিসে যেতে হবে, তাড়াতাড়ি চলে আসবো। স্যুপের ব্যাপারে পৌষিকে কিছুই জানালো না ফাহাদ। শুনলে হয়তো বিশ্বাসই করবে না। পরের দিন দুপুরের দিকে পৌষিকে নিয়ে বাসায় এলো ফাহাদ। দরজার সামনে আসতেই চমকে গেল পৌষি। দরজার উপরে রঙিন কাগজ লাগানো, তার উপরে লেখা, স্বাগতম পৌষি। পৌষির চেয়েও বেশি অবাক হলো ফাহাদ। সে তো এসব করেনি। পৌষি মুচকি এসে বলল, ধন্যবাদ। পৌষির মুখে হাসি দেখে তাকে কিছু বলল না ফাহাদ। চুপচাপ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তারা। পৌষিকে বলল, তুমি রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। পৌষি রুমে এসে একটা চিৎকার দিল। ফাহাদ তার চিৎকারের শব্দ শুনে দ্রুত বেগে এগিয়ে গেল তার দিকে। হাঁপাতে হাঁপাতে ফাহাদ বলল, কি হয়েছে? আচমকা ফাহাদকে জড়িয়ে ধরে পৌষি বলল, আপনি এসব করেছেন? আমি বিশ্বাস করতে পারছি না। ফাহাদ কিছু বলার আগেই পুরো রুমটার দিকে নজর পড়ল তার। খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো, চারপাশে খাটে ফুলের পাপড়ি ছিটানো। এসব দেখে ফাহাদের চোখ চড়াক গাছ। ফাহাদ এসবের কিছুই করেনি। নিজের কাছ থেকে পৌষিকে ছাড়িয়ে নিয়ে ফাহাদ বলল, দেখো পৌষি। ফাহাদের কথা শেষ হবার আগেই শব্দ করে কেঁদে উঠল পৌষি। ফাহাদ বলল, আবার কাঁদছো কেন? ভাঙা ভাঙা গলায় পৌষি বলল, আমি কখনো ভাবিনি আপনি আমার জন্য এত আয়োজন করবেন। আমি কল্পনাও। আবারও ভ্যা ভ্যা শব্দে বাচ্চাদের মতো কেঁদে উঠল পৌষি। তার এমন কান্না দেখে ফাহাদ হেসেই ফেলল। ফাহাদকে হাসতে দেখে পৌষির কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেল। পৌষিকে নিজের বুকে টেনে নিয়ে ফাহাদ বলল, বলে আমার পিচ্ছি বউটা কাঁদে না। এতটাও পিচ্ছি না। আমার কাছে পিচ্ছি। দেখে আসো, ফ্রেশ হয়ে নাও, জামাটা বদলে নাও। ফাহাদের বুকে মুখটা লুকিয়ে পৌষি বলল, হাসপাতালের নার্স সাহায্য করেছিল জামা বদলাতে। আমার হাতে ব্যথা, এখন একা একা কিভাবে করব? খানিকক্ষণ চুপ থেকে ফাহাদ বলল, আমি সাহায্য করব তোমাকে। এ কি আপনি? কোনো সমস্যা? আমি তোমার স্বামী, করতেই পারি। শুধু জামা পাল্টাতে সাহায্য নয়, আরও অনেক কিছুই করতে পারি। কথাটি শুনে পৌষির ফর্সা মুখটা লাল আবরণ ধারণ করলো। ফাহাদের মুখে কথাটি শুনেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। আর যদি সত্যিই কিছু করে তবে হয়তো শ্বাসটা আটকেই যাবে। ফাহাদ বলল, কি লাগবে না সাহায্য?
শান্ত স্বরে পৌষী বলল। লাগবে। পৌষীকে জামা বদলাতে সাহায্য করে নিজেও ফ্রেশ হতে গেল ফাহাদ। এইদিকে পৌষী খাটের উপরে ঘাপটি মেরে বসে আছে। একটু আগের মুহূর্তটাকে থামিয়ে দিতে ইচ্ছে করছিল। ফাহাদের তরফ থেকে এমন আচরণ সে ভাবতে পারছে না। তবে কি ফাহাদের মনে সে জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে? কিন্তু কিভাবে? হঠাৎ তার প্রতি ফাহাদের এমন আচরণের কারণ কি হতে পারে? এসব ভাবতে ভাবতে পৌষী এগিয়ে গেল রান্নাঘরের দিকে। দুপুরের খাবার তৈরি করা প্রয়োজন। রান্নাঘরে এসে পৌষীকে দেখে ফাহাদ বলল। তোমার রান্নাঘরে আসার কি প্রয়োজন পৌষী? পৌষী হেসে বলল, আপনি যে সব রান্না করে রেখেছেন আমি জানতাম না। তাহলে সকালে বাসায় আসার কারণ এইসবই। না চাইতেও মুখে হাসি এনে ফাহাদ বলল। তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ফাহাদ প্লেটে চিকেন বিরিয়ানি নিয়ে পৌষীর পাশে এসে বসলো। পৌষীকে বলল, দেখি ভালো মেয়ের মতো হাঁ করে আমি খাইয়ে দিই। তা তো খাবই, তার আগে এটা বলুন আপনি কি করে জানলেন আমার প্রিয় খাবার এটি? আমি জানতাম না। কথাটি শুনে পৌষী মুখটা মলিন করে বলল, আসলেই আপনি কিভাবে জানবেন? আপনার ইচ্ছা হয়েছে রান্না করেছেন, আমার পছন্দের সাথে মিলে গেল। ফাহাদ পৌষীর পাশে ঘেঁষে বসে বলল। এখন থেকে জানার চেষ্টা করব, দেখি খেয়ে নাও। দুপুরে পৌষীকে ঘুম পাড়িয়ে নিজের রুমের বারান্দায় এসে দাঁড়ালো ফাহাদ। কিছুক্ষণ ধরে যা ঘটে চলেছে কিছুই স্বাভাবিক নয়। সব কিছুই ঘোলাটে মনে হচ্ছে তার কাছে। তবে এসব কিছুর মাঝে একটি বিষয় ভালো হয়েছে, পৌষীর প্রেমে পড়েছে সে। মাথাটা ঝাঁকালো ফাহাদ। যেহেতু তার সাথে সব ভালোই হচ্ছে, এই বিষয়ে এত ভাবতে চায় না সে। হয়তোবা সব কিছু তার সামনে এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। দুদিন পার হলো। পৌষীর হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে। আগের চেয়ে অনেকটা সুস্থ পৌষী। তবে মানসিকভাবে সুস্থ বোধ বেশিই করছে সে। কেননা ফাহাদ এই কয়েকদিনে স্বামীর দায়িত্ব পুরোপুরি পালন করেছে। পৌষীর কাপড় পর্যন্ত নিজের হাতে ধুয়েছে সে। অফিস থেকে ছুটিও নিয়েছে। সব কিছুই পৌষীর কাছে স্বপ্নের মতো লাগছে। ড্রয়িং রুমে এসে বসলো পৌষী। হঠাৎ চোখ গেল তার টেবিলে রাখা একটা চিরকুটের উপরে। হাত দিয়ে পড়তে থাকলো সে। আজ তোমাকে বউয়ের সাজে দেখতে চাই। তোমাকে বউর সাজে কেমন লেগেছিল মনে নেই তো? আমি খুব খারাপ স্বামী, তাই না? ভালো স্বামী হতে চাই তোমার।